শিল্পী, আচ্ছা আপনার সঙ্গে এমন কিছু বলুন যেটা আমরা এই মুহূর্তে জানি না। নাম ঠিকানাটা বলো। নাম, ঠিকানা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আর আপনি এই মুহূর্তে কী করেন আমরা জানি, এটা বলে আপনার ইনফরমেশন বলে। এছাড়া কিছু এমন তথ্য দিন যেটা আপনাকে আরও চেনাতে সাহায্য করবে আরও ভালো করে। বর্তমানে আমি যে কাজটা করি তার পাশাপাশি আমি একটা এনপিওর সঙ্গে যুক্ত, যেটার নাম ঠিকানা আমি করি। আর পাশাপাশি আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনি এনজিওর সাথে যুক্ত? স্যার এনপিও। এনপিও। এনপিও, এনপিওর ফুল ফর্ম কি? স্যার নন প্রফিটেবল অর্গানাইজেশন। তার ডিফারেন্স কি এনজিওর সাথে এনপিও? স্যার এনপিও আর এনজিওর ডিফারেন্সটা হচ্ছে দুটো গঠনগত পার্থক্য রয়েছে। এনপিও গঠিত হয় কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্ট 2013 অনুযায়ী, আর এনজিও যেটা সেটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী হয়। স্যার একটা সালটা আমার এই মুহূর্তে মনে নেই। আর স্যার এনপিও যেটা মূল পার্থক্য যেটা এনপিও আর এনজিওর সঙ্গে, সেটা হচ্ছে এনপিওর যারা সদস্য তারা স্বেচ্ছাসেবক হিসাবে এনপিওর সঙ্গে যুক্ত হয় এবং কাজ করে, এবং তারা এর থেকে কোনো আর্থিক লাভের অংশীদারিত্ব নেন না, বা এখানে কেউ মানে পেইড এমপ্লয়ার হিসাবে কাজ করে না, যেটা এনজিওর ক্ষেত্রে হয়। আচ্ছা, আপনি কি এই কাজটা, এই চাকরিটা পেলেও কি চালিয়ে যাবেন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তাহলে কি আপনার মনে হয় না যে আপনার ধরুন পাবলিক সার্ভেন্ট হিসাবে আপনার 24x7 নিজের কাজের প্রতি ডেডিকেশন প্রয়োজন? হ্যাঁ স্যার। ধরুন কোনো একটা ছুটির দিন, অফ ডেতে আপনার দুটো জায়গাতেই কোনো একটা কাজ আছে, তাহলে কোনটা করবেন? স্যার আমি অবশ্যই আগে আমার যেটা অফিসিয়াল কাজ সেটাকে আমি আগে করে নেব, এবং যেহেতু আমার এনপিওতে আমি একা নই, আরও অন্যান্য সদস্যরা আছেন, তো আমি তাদের সঙ্গে আমার অসুবিধাটা শেয়ার করে নেব, এবং যতটা সম্ভব ফোনে বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে একটু কাজটা করার চেষ্টা করব। কী কী কাজ করেন এটাতে? স্যার আমরা এখানে প্রাথমিকভাবে যখন শুরু করেছিলাম তখন করেছিলাম যে পুরোনো কাপড় যেগুলো আমাদের বাড়িতে সাধারণত থাকে, মানে একবার হয়তো আমরা ইউজ করেছি, বা হয়তো একসঙ্গে আমরা অনেক কেনাকাটা করে ফেলেছি, ছোটো হয়ে গেছে, করি না, এই ধরনের কাপড় আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, যেগুলো আমরা অব্যবহৃত অবস্থায় পরে থাকি। কিন্তু এই কাপড়গুলো যদি আমরা পুনরায় ব্যবহারের ব্যবস্থা করতে পারি এবং সেগুলো যাদের প্রয়োজন সেই সমস্ত মানুষের হাতে তুলে দিতে পারি, তাহলে তাদের অনেক সাহায্য। তো ওগুলো তো শীত বস্ত্র, শীতের সময়টা মানুষের বেশি কষ্ট হয়, তো শীত বস্ত্রই প্রথমে আমরা সংগ্রহ করতে শুরু করি এবং সেগুলো মানুষের মধ্যে বিতরণ করি, এবং পরবর্তীকালে স্যার আমরা আস্তে আস্তে কিছু তথ্য মানে টাকাও সংগ্রহ করি, অর্থ সংগ্রহ করি, এবং তার সাথে আমরা পুরোনোর পাশাপাশি নতুন বস্ত্রও দিই, এবং পঠন পাঠন সামগ্রী এসব ছেলেমেয়েরা একদম মানে স্যার ধরুন একদম পেন খাতা যেগুলো স্কুল থেকে ওরা পাচ্ছে, তার পাশাপাশি যেগুলো প্রয়োজন হয় কিনতে পারার সামগ্রী নেই, তাদেরকে আমরা পঠন সামগ্রীগুলো কোনটা বেশি ইম্পর্টেন্ট, জামা কাপড় দেওয়া নাকি বই? স্যার দুটোই প্রয়োজন, দুটোই প্রয়োজন। আপনার কাছে ধরুন একটা ফান্ড আছে যেটা আপনি কোনো একটা জিনিসকেই আপনি চুজ করতে পারেন দেওয়া, আপনি কোনটাকে চুজ করবেন? স্যার সেটা পরিস্থিতির উপর, যদি সেটা শীতকাল হয় এবং দেখা যায় যে তার কাছে সেই মানে প্রয়োজনীয় পোশাকটা নেই, তাকে আগে সেটা দেওয়ার চেষ্টা করবো, এবং পাশাপাশি তার যদি পড়াশুনোর যে জিনিসটা প্রয়োজন সেটা যদি আমি মানে আমার ফান্ড থেকে না দিতে পারি, তাহলে অন্য কাউকে রিকোয়েস্ট করবো, সে যদি, যেহেতু আমরা ফান্ড সমস্ত জায়গায় আপনার রিকোয়েস্ট করে দিচ্ছেন, আপনার নতুন করে দেওয়ার মতো কিছু নেই, আপনি যে কোনো একটাই দিতে পারবেন। তাহলে স্যার অবশ্যই আমি আগে শীত বস্ত্রটা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, মানে পড়াশোনার থেকেও আপনি বেশি পোশাককে আপনি এই অর্থে গুরুত্ব না দিচ্ছেন? স্যার, যেহেতু আমাদের প্রাথমিক অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বর্তমানে, সেখানে তো তারা স্কুল থেকে তাদের পঠন সামগ্রীটা বিনামূল্যে পাচ্ছে, সেটা হয়তো মানে স্কুল থেকে ওরা রিকোয়েস্ট করলে পেয়ে যাবে, বা স্কুল থেকে পাওয়ার ব্যবস্থাও করে দিতে পারে। আচ্ছা, সেই আইসিডিএস সুপারভাইজারের জব প্রোফাইলটা কি? স্যার আইসিডিএস সুপারভাইজার মূলত যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সিডিপিও সাহেবের মধ্যে একটা সেতুবন্ধনের কাজ করে। ওয়ার্কাররা যে সমস্ত কাজ করেন সেই সব কাজে তদারকি করা, অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিদর্শন করা, এবং সেই সম্পর্কিত তথ্য সিডিপিও সাহেবকে প্রদান করা। আচ্ছা, আপনি যে বললেন এই অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সামগ্রীগুলো স্কুল থেকে দেওয়া হয়, এটা কি আপনি ঠিক বলে মনে করেন এই দেওয়াটাকে, এটা তুলে দিয়ে এটাকে পেইড করে দেওয়া হয়? না স্যার, আমরা মানে ভারতবর্ষে এখনও আমরা দেখতে পাই যে মানে সবাই সরি স্যার, মানে আর্থিক সচ্ছলতা স্যার এখনও সব মানুষের কাছে সমানভাবে নেই। বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তো তাদের ক্ষেত্রে সরকারের এই সহায়তাটা ভীষণভাবে প্রয়োজন। দারিদ্র সীমাটাকে আপনি কীভাবে ডিটারমাইন করবেন? স্যার যেটা সরকারি নির্দেশ অনুসারে
তার দৈনিক যে খাবারের চাহিদা সেটা যদি সেই স্যার মাত্রাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কত ক্যালোরি, সেই নির্দিষ্ট পরিমাণ যদি সংগ্রহ করতে না পারে তাহলে তাকে ভারতবর্ষের কত শতাংশ মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে আছে? স্যার এই দারিদ্র্য সীমার এই যে প্রথমে যে দারিদ্র্য সীমা যেটাকে আপনার এইগুলো তথ্য করা হলো মনে রাখা খুব দরকার, এই কারণ আপনি একটা এনজিওর সাথে যুক্ত। স্যার মানে এই মুহূর্তে আমার মানে এই তথ্য যদি না বলি, মানে সেটাও আপনার সিরিয়াসলি আপনি জেনে নেবেন। এইটা কবে থেকে শুরু হলো? এই যে দারিদ্র্য সীমা দিয়ে মানুষ কত শতাংশ আছে, ভারতবর্ষের কত শতাংশ মানুষ এই মুহূর্তে দারিদ্র্য সীমার নিচে, বা আপনি বলুন আপনি যে এলাকায় থাকেন সেখানকার কত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে? স্যার নির্দিষ্ট মানে তথ্য চান সেটা আমি স্যার আমাকে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা কীভাবে ঠিক করেন যে এই লোকটার বস্ত্র দরকার বা এই লোকটার বই দরকার? এটা কি এটা কোন জায়গাতে করেন আপনার? ধরুন আপনার কাছে আমি একটু খরচ করে বলছি, ধরুন আপনার কাছে 50,000 টাকা এবং আপনাদের ফান্ডে আপনি পড়ার বই বাদ দিন, আপনি শীতবস্ত্রই দিতে পারবেন। এটা কি আপনাদের কোনো জায়গা নির্দিষ্ট যে এই জায়গার মধ্যে দিতে হবে? না স্যার মানে আমরা আমাদের না যখন যেরকম চাহিদা আসে যে এখানে দুটো দেওয়া দরকার সেরকম? না স্যার ওরকম না স্যার, আমরা যেভাবে করি সেটা হচ্ছে মানে আমাদের সদস্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর মানে সেই বিভিন্নটার কি নির্দিষ্ট এরিয়া আছে স্যার, নাকি এটা মানে আমাদের যেহেতু- ভলেন্টিয়ারদের উপরে নির্ভর করতে পারে? স্যার মানে আমরা যেহেতু এখনো সবাই চাকরির প্রার্থী, সবাই এখনো মানে কর্মপ্রার্থী, সবাই এখন সেটেল হয়নি, তো সবাই সবার নিজস্ব এলাকার খোঁজখবরটা নিজেদের মধ্যে রাখে এবং তাদের মধ্যে যেখানে বেশি প্রয়োজন হয় সেই সার্ভে করে তারপরে দেওয়া হয়। আচ্ছা সহেলি, শিল্পী স্যার শিল্পী। you have primary education, fundamental right? হ্যাঁ স্যার কাদের right? কি কাদের? স্যার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে শিশুদের স্যার 14 বছর পর্যন্ত। কত থেকে? স্যার 3 বছর থেকে 14 বছর। And to provide fundamental primary education duty কি কাদের? স্যার বুঝতে পারিনি। And to provide fundamental provide primary education to children with the age group 6 to 14, এই duty কি কাদের? স্যার এটা অভিভাবকদের দায়। Article 21A and Article 45, basic difference. স্যার 21টা হচ্ছে স্যার আমাদের মৌলিক অধিকার, আর আর্টিকেল 52 স্যার মৌলিক অধিকার 6 থেকে 14 বছর বয়স বা শিশুদের কি অধিকার? শিক্ষা নেওয়া। শিক্ষা প্রাথমিক শিক্ষা। 45 এ কি আছে? 45-এ স্যার আমার যতদূর মনে পড়ছে রাষ্ট্রপতি নির্বাচন। আর্টিকেল 45 ডিপিএস। সরি স্যার বুঝতে ভুল করেছি, আর্টিকেল 45 স্যার মনে পড়ছে না। শিল্পী, আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, হবিতে লেখা আছে। হ্যাঁ, স্যার। সোশ্যাল ওয়ার্ক আর পাবলিক সার্ভিসের মধ্যে পার্থক্য কি? স্যার সোশ্যাল ওয়ার্কটা যেটা আমি মনে করি আমার সামাজিক যে দায়িত্ব, আমি সমাজের একজন অংশ, সমাজে আমার এই বড় হয়ে ওঠা এবং আমার আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার জন্য সমাজের যে অবদান রয়েছে, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী সমাজকে কিছুটা ফেরত দিতে চাই, সেই জন্য আমি সামাজিক কাজ করি। আর স্যার যেটা পাবলিক সার্ভিস, সেটা স্যার সরকারের একটা সংগঠিত ব্যবস্থা যেখানে সরকার সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের যে পরিষেবা তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, এটা একটা পরিকাঠামোগত। আচ্ছা, আপনি বললেন যে আপনি সামাজিক দায়বদ্ধতাকে সোশ্যাল ওয়ার্ক করেন, ভেরি গুড, ইট ইজ ভেরি অ্যাডমারেবল অলসো। কিন্তু এটাকে কি আপনি হবি বলবেন? হবির সংজ্ঞাটা কী আপনার? স্যার এটা হবি ঠিক নয় আমার, মানে আমি স্যার বিশেষ করে অবসর সময় যে কাজগুলো করি সেটাতেই আমরা হবি বলে ধরি, তো সেই অর্থে আমি অবসর সময়ে মানে বের করি। আমি আমার কথাটা আরও সহজ করে বলবো, সোশ্যাল ওয়ার্ক কথাটার মধ্যে তো একটা এর সাথে একটা গ্র্যাভিটি এবং সিরিয়াসনেস একসাথে থাকা দরকার। হবি শব্দটাকে অতটা মানে এই ক্ষেত্রে ওজনদার শব্দ একটা। না স্যার মানে এটা হবিটা তো আমরা সাধারণত যেটা আমরা অবসর সময় করি, আর সোশ্যাল ওয়ার্কটার মধ্যে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্যবোধ থাকে, তো দুটো এক জিনিস নয়, একটা আমি আমার আনন্দের জন্য করি, একটা আমার সামাজিক দায়বদ্ধতায় করি। তো আমি যেহেতু আমার হবির যে সময়টা, সেই সময়টা বা আমি এই সময়টাকেই আমার কাজের সামাজিক কাজ করার মধ্যে দিয়ে আমি আনন্দ পাই, সেই জন্য আমি এটাকে আমি হবি হিসাবে ট্রিট করি। আচ্ছা, আপনি এই চাকরিটার ক্ষেত্রে আপনার যে সোশ্যাল ওয়ার্কের যে হবিটা বলছেন, এটা কি ভূমিকা পালন করবে আপনার চাকরিটা করার ক্ষেত্রে? হ্যাঁ স্যার, যেটা ভূমিকা পালন করবে স্যার, আমার এই কাজ করতে গিয়ে আমি তো সবসময় দেখা গেলো যে আমাদের একটা লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়, যে হ্যাঁ 10 জনকে আমরা সাহায্য করতে পারবো বা 20 জনকে করতে পারবো, কিন্তু আমি এই কাজটার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার যে কোনো মানুষের জন্য কাজ করার একটা সুযোগ পাবো। আপনাকে
আপনাকে আপনার ইয়েতেই জানিয়ে রাখি। সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কে যেটা একটু আগে বললেন যে আপনাদের বিভিন্ন ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গাতে আছেন, তারা তাদের মতো করে রিকুইজিশন পাঠান যে এখানে সাহায্য দরকার রয়েছে। আপনার এই চাকরিতে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে কিন্তু আপনি নিজে একে সাহায্য করবেন, নিশ্চয়ই আপনার ধারণা আছে যে ব্যাপারটা সেরকম থাকে না। ফলে আপনি যেটা স্যারের কোশ্চেনের অ্যান্সারে বলছেন, এটা কিন্তু সবসময় আপনার পক্ষে নাও যেতে পারে। যে আপনার মানে আপনি চাকরি করছেন মানে আপনার সোশ্যাল ওয়ার্ক করার চান্স আরও বেড়ে গেল, সুযোগ বেড়ে গেল, এরকম কিন্তু যে সবসময় হবে এরকম ব্যাপার না। আপনার হতে পারে মানুষ উল্টোটা হচ্ছে, আর আপনি যে মানুষটা দিয়ে কাজ করেন সে মনে হলো এই 10 দিনের মধ্যে যে কোনো 3 জনকে আমি এটা দেবো, এখানে দেখা গেল সেটা না হচ্ছে না, করতে পারছে না। সেক্ষেত্রে আপনি ব্যাপারটা কীভাবে ডিল করবেন? আপনি এতদিন একভাবে কাজ করে আসছেন। এবার আমি আমার কাজের হয়তো অফিসিয়ালি সেই কাজটা করতে পারছি না, তো আমি চেষ্টা করবো সংগঠনের তরফ থেকে যদি সেই কাজটা করা যায় সেটার চেষ্টা করবো। মানে আপনার যে অফিসের যে জায়গাটা হবে সেখানে আপনি আপনার সংগঠনকে দিয়েও কাজ করাবেন? না স্যার, অফিসের করবো না। হয়তো আমি দেখা যাচ্ছে যে আমি যেখানে কাজ করছি সেখানে গিয়ে হয়তো আমি সবাইকে সমানভাবে সাহায্য করতে পারছি না, হয়তো স্পেশাল কেস কিছু ঘটেছে যে দু একজনকে আলাদাভাবে করতে হবে, যেটা আমি অফিসিয়ালি করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি সংগঠনের সাহায্য কতটা বলবেন নাকি এটা আপনি অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইড করছেন, আপনি কিন্তু হেল্প করছেন না, পাবলিক সার্ভিস সেবা পরিষেবা পরিষেবা দিচ্ছেন, এটা আপনার দায়িত্ব, আপনি ওনাদের পরিষেবা দিচ্ছেন সেটা। রয়্যালি ভেরি রিসেন্টলি প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্পর্কে এই কততম ইলেকশন ছিল? স্যার এটা 16তম ইলেকশন ছিল। আর নবনির্বাচিত যে প্রেসিডেন্ট তার নাম? স্যার মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়। তিনি কততম মহিলা প্রেসিডেন্ট? স্যার দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন রামনাথ কোবিন্দ, প্রতিভা দেবী সিং পাল। আর কোনো প্রেসিডেন্ট যিনি ছিলেন রামনাথ কোবিন্দ, তিনি থাকা অবস্থায় তার ইলেকশন সম্পন্ন হলো এবং তিনি জিতলেন। এমন অবস্থায় যিনি জিতলেন তাকে কী বলা হয়? প্রেসিডেন্ট জিতলেন যতদিন না তিনি চার্জ নিচ্ছেন ততদিন তাকে কী বলা হয়? ওথ টেকিংয়ের আগ পর্যন্ত এবং কী বলা হয়? ওনার সিলেকশনের পর পর্যন্ত। প্রেসিডেন্ট ইলেক্ট। আর যিনি বিদায়ী প্রেসিডেন্ট তাকে কী বলা হয়? স্যার মানে যখন উনি নির্বাচন হয়ে যাওয়ার পর অথচ তিনি এখনো আছেন তাকে কী বলা হয়? স্যার লেন্ডার। রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানে কত নম্বর ধারা আছে? স্যার আর্টিকেল 54। আর্টিকেল শিওর ঠিক পাবো না তো? স্যার 54 মনে করছি স্যার। আচ্ছা, আপনি সার্ভিস করেন হচ্ছে ওয়ার্কিং অ্যাজ এন আইসিটি ইনস্ট্রাক্টর, আপনার এই কাজটা কেমন করবেন? স্যার এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট। এটা প্রজেক্টটার নাম হচ্ছে @স্কুল প্রজেক্ট। এখানে তোমার আপনার হচ্ছে গিয়ে স্টুডেন্টদের ডিজিটালি সাক্ষরতা স্বাক্ষর করার এই জন্য। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট বলছেন, এটা ফান্ডিং কে করে? স্যার এটা ফান্ডিং স্যার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে করে। কেন্দ্র সরকারের ফান্ডিংটা 60%, রাজ্য সরকারের 40%। এটা কি ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসে, ফান্ড আছে এরকম ব্যাপার? স্যার এটা আমার জানা নেই। আইসিডিএস এর ক্ষেত্রে সেন্ট্রাল আর স্টেটের শেয়ার কত? স্যার এটা মানে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব রাষ্ট্রগুলো ওই রাজ্যগুলোতে আলাদা, সেখানে 90 আর 10%। দক্ষিণ পূর্ব? স্যার সরি উত্তর পূর্ব। আচ্ছা। উত্তর পূর্ব স্যার, উত্তর পূর্ব রাজ্যগুলো। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে স্যার এটা কোথাও 60-40 আছে, কোথাও 50-50 আছে। আমাদের রাজ্যটা আমাদের রাজ্যে স্যার সম্ভবত 50-50। আচ্ছা, আপনার এই পোস্টটার নাম হচ্ছে আইসিটি ইনস্ট্রাক্টর। এখানে এই চাকরি যদি পান আপনি আইসিডিএস সুপারভাইজার হবেন। এই দুটো ডেজিগনেশনের মধ্যে কি ফারাক আছে? হ্যাঁ স্যার, ফারাক আছে, কাজের ফারাক আছে, বিভিন্ন ধরনের ফারাক। কাজের ফারাক যেমন আপনার এটা দুটো আলাদা আলাদা স্কিম সম্পূর্ণ, মানে এমনি মূল পার্থক্য কী হবে? হ্যাঁ স্যার, অবশ্যই। দুটো পরে আমি এখন যেটা করে যদিও যেটা আমাদের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী যেটা হয়, তো সেখানে আমি এখন স্কুলের হচ্ছে গিয়ে স্যার শিক্ষককর্মী হিসাবে কাজ করি। আর এই পোস্টে না, আমি স্যালারি স্ট্রাকচার যদি বাদ দিচ্ছি, আপনার মানে কাজ যেটা করেন আর সুপারভাইজার হিসাবে যেটা করবেন, এই দুটোর মধ্যে মানে মূল কোনো পার্থক্য আছে? মানে কাজ করার ইনস্ট্রাক্টর হিসাবে আপনি যা করেন আর সুপারভাইজার হিসাবে যা স্যার করেন? মানে এই স্কুলে আমি একটা বদ্ধ জায়গাতে করি, আর সুপারভাইজার হলে আমাকে বিভিন্ন সেন্টারগুলোতে ভিজিট করতে হবে, মানে একটা নির্দিষ্ট জায়গায়। আর স্যার মানে ধরুন একই যদি স্কিম হতো, আপনার আইসিডিএসেই যদি এরকম কোনো পোস্ট থাকতো, আইসিডিএস ইনস্ট্রাক্টর বা আইসিডিএস অঙ্গনওয়াড়ি ইনস্ট্রাক্টর, সেইটার সাথে আপনার কী পার্থক্য? তার সাথে কী মনে হয়? স্যার বুঝতে পারছি না।
আচ্ছা আইসিটির ফুল ফর্ম কি? আইসিটি স্যার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসির ফুল ফর্ম কি? আইসি ই। ইসিসির ফুল ফর্ম কি? স্যার আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। কত নম্বর আর্টিকেলে আছে কনস্টিটিউশনে? স্যার আর্টিকেল 21 কত? আর্টিকেল 45 স্যার ওটা কনফিউজ হয়েছে হ্যাঁ, আপনার সাবজেক্ট তো বেঙ্গলি, বাংলা। বাংলা রিসেন্ট কি পড়েছেন বাংলা? স্যার এর মধ্যে কিছু বাংলা পড়া হয় পড়েন না? আপনি বাংলা থেকে কিছু কতদিন আগে ক্লাস করেছেন? স্যার অনেকদিন হয়েছে। হ্যাঁ, অনেকদিন স্যার। অনেকদিন। বাংলা কি বাংলা কোনো কোনো সাহিত্য বাংলা পড়েন না? না স্যার অনেক কিছু পড়া হয়, তবে সেইভাবে বাংলা সাহিত্য কিছু পড়েননি? স্যার পড়েছি সেইভাবে সময় করে পড়া হয়। তাহলে বাংলা আপনি মাস্টার্স করলেন কোনো সাহিত্য না পড়ে বাংলা? স্যার পড়েছি বলুন, এক একটা নাম বলুন, বাংলা সাহিত্য কী পড়েছেন? স্যার এর মধ্যে মনে পড়ছে না স্যার কিছু। বাংলা সাহিত্যের ছাত্রী বাংলা কোনো একটা সাহিত্যের নাম মনে পড়ছে না? স্যার মনে পড়ছে না। আচ্ছা, আচ্ছা, আমাদের কয়েকদিন আগে আমাদের একজন ক্রিকেটার সমস্ত খেলা থেকে অবসর নিলেন, ইন্ডিয়ান ক্রিকেটার, কী নাম? স্যার বলছি। প্রথম মহিলা কমব্যাট ফাইটার প্লেনে মানে কমব্যাট প্লেনে প্রথম পাইলট, কী নাম? স্যার জানি না। আচ্ছা, প্রথম মহিলা পাইলটের জানেন তো? স্যার দুর্গা ব্যানার্জি। দুর্গা। প্রথম মহিলা স্পিকারকে? স্যার মীরা মীরা। প্রথম মহিলা ডাক্তার? কাদম্বিনী কাপুর। প্রথম মহিলা রাজ্যপাল? স্যার পদ্মজা নাইডু। শিওর তো? হ্যাঁ স্যার পদ্মজা? পদ্মজা নাইডু। হ্যাঁ স্যার। কোন স্টেটের ছিল? স্যার উনি পশ্চিমবঙ্গের ছিল। পশ্চিমবঙ্গ কি প্রথম মহিলা রাজ্যপাল এসেছিল তো স্যার? হ্যাঁ স্যার পশ্চিমবঙ্গে হ্যাঁ স্যার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম? প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গকে যদি আপনাকে কোথাও রিপ্রেজেন্ট করতে হয় যে পশ্চিমবঙ্গ, তাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করতে? এক কথা পশ্চিমবঙ্গের কীভাবে বলবেন? স্যার সমুদ্র হিমাচল। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা রাজ্য যেখানে হিমালয় এবং সমুদ্র দুটোই সেই রাজ্যকে স্পর্শ করে গেছে। এটাকে জিওগ্রাফিক কারণে কিছু বলা হয়, কোনো শব্দ আছে? সমুদ্র হিমাচল। এটা তো একটা মানে সাহিত্যের ভাষা হলো, মানে এই যে বলছেন পর্বত এবং সমুদ্র একসাথে স্পর্শ করে আছে, এটাকে ভৌগোলিক কারণে কিছু বলা, জিওগ্রাফিক্যাল কারণ আছে? স্যার আমার জানা নেই। তাহলে পশ্চিমবঙ্গকে আপনি কীভাবে দেখাবেন? কোনো একটা সিম্বলাইজ কীভাবে করবেন পশ্চিমবঙ্গকে? আসলে পূর্বাঞ্চল কীভাবে ইয়ে করবেন? স্যার তাহলে পশ্চিমবঙ্গের বলতে পারি যে পশ্চিমবঙ্গের উত্তরের আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গকে এমন কিছু একটা দেখান, মানে ধরুন ভারতকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এক কথায় ভারতকে বোঝাতে গেলে আমি ধরুন আপনি কোনো একটা মিটিংয়ে গেলেন দিল্লিতে, সেখানে আপনাকে বলা হলো একটা 5x5 ইঞ্চি লোগো করতে হবে, সেটা আপনি দেখাবেন, আপনি রাজ্যের নাম বলছেন না, আপনার ওটা দেখে বুঝতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন। তাহলে আপনি কিসের মানে কেমন দেখাবেন? স্যার আমি এখন মানে পশ্চিমবঙ্গের 3জন ব্যক্তির নাম বলুন যাদেরকে আমরা আপনার মতে খুব বিখ্যাত, 3জন ব্যক্তি। স্যার স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাদম্বিনী আজাদ। আচ্ছা শিল্পী মেঘনাথ পথ কাব্য কার? স্যার উনি শুধু মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ পথ কাব্য যখন সালে পাবলিশ করেন সেই সালে একজন বিখ্যাত কবির জন্ম, তিনি কে? স্যার আমার জানা নেই। এবং থাকে স্যার কি ছন্দে লিখেছিলেন মেঘনাথ দত্ত? স্যার অমিত চক্কর ছন্দ। হ্যাঁ, অমিত চক্কর ছন্দ। ইংলিশে এটাকে কী বলে? সনেট। সনেট ইংলিশে কে লিখেছিলেন? স্যার আমার জানা WHO ফুল ফর্ম কি? নেই। স্যার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর IMF এর ফুল ফর্ম? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় আছে? স্যার আমার মনে পড়ছে না যে বলা। আচ্ছা, এখন প্রধান কি IMF? স্যার আমার ওটা গেস করতে হবে। গেস করুন।
এখনো আছেন? স্যার এটাই মনে করছে এটা হুয়ের প্রধান হু তো এখন খুব সবসময় চর্চা কোভিডের পরে হু। ন্যাটোর প্রধান কি? ন্যাটো আমরা এখন শুনতে পাচ্ছি, ন্যাটোর কে প্রধান আছে? আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা ইউনাইটেড নেশনসের যেটা গুরুত্বপূর্ণ উইং ইউনিসেফ, ইউনিসেফ সম্বন্ধে জানেন? ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় আছে? আর এই ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার।